ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা ক্লাস 9-10-এ জীবকোষ আর টিস্যু চ্যাপ্টারটা পড়ব, বায়োলজির। তো শুরু করা যাক। তো চ্যাপ্টারটার নাম শুনেই সবাই বুঝতে পারছো যে জীবকোষ আর টিস্যু দুইটা শব্দ দিয়ে যে একটা পুরো চ্যাপ্টারকে ব্যাখ্যা করা হচ্ছে, তার মূল কনসেপ্টটা তুমি তোমার বডির দিকে তাকালেই পাইবা। এখন কথা হচ্ছে কিভাবে তুমি তোমার বডির দিকে যদি তাকাও, সেখানে যে সবচাইতে যে মূল এককটা সেটা হচ্ছে কোষ। কারণ অনেকগুলা কোষ মিলে গঠিত হয় টিস্যু, অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে গঠন হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে গঠিত হয় তন্ত্র। তাহলে ধারাবাহিকতাটা কেমন বাবা? ফার্স্টে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু, টিস্যুর পরে বাবা অঙ্গ, অঙ্গর পরে তন্ত্র। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। বুঝতে পারছো বাবা? হ্যাঁ, তারপরে আমরা যে পার্টটা আছে ওইখান থেকে একটু বিস্তারিত জানি। দেখো, তুই কোষ সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দিছিল একজন, ব্যাখ্যা করেছিল 1969-এ লুই আর সিকেভিস। তো লুই আর সিকেভিসের ব্যাখ্যাটা হচ্ছে এমন যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবস ক্রিয়াকলাপের একক। এখন এই দুইটা কোড ওয়ার্ডের মানে কি? বৈষম্যভেদ্য পর্দা আর জীবস ক্রিয়াকলাপ। ফার্স্টে তুমি তোমার বডির দিকে আবারও তাকাও। তুমি যে কোষ দিয়ে গঠন হয়েছে, তোমার যে হাতটা পুরো বডি তো কোষ দিয়ে গঠিত হয়েছে। তো তুমি হাত দিয়ে কি কাজ করতেছো, পা দিয়ে হাঁটতেছো, তোমার যত ধরনের কাজ আছে তুমি তোমার বডি দিয়ে করতেছো। তো বডিতে যে করতেছো, এই বডিটা আসলে কিসের তৈরি? অবভিয়াসলি কোষ। তাহলে কোষটাকে আমরা কি বলতে পারি? কার্যকলাপের একক, জীবস ক্রিয়াকলাপের একক। শুধু তুমি না, অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র না, উদ্ভিদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এর জন্য একে কি বলছে? জীবস ক্রিয়াকলাপের একক বলছে। আর বৈষম্য কথাটা মানে কি? ধরো তুমি একটা স্কুলের গেট দিয়ে প্রবেশ করতে পারছো, তোমার একই ফ্রেন্ড সেই গেট দিয়ে প্রবেশ করতে পারতেছে না, এটি কি এক ধরনের বৈষম্যতা? তো এই বৈষম্যতা, ওই বৈষম্যতা পর্দাটাও সেম, অর্থাৎ ওই পর্দা দিয়ে ধরো পানি প্রবেশ করতে পারছে, বাট তেল বা অন্য কোনো কেরোসিন জাতীয় পদার্থ বা কোনো তরল জাতীয় পদার্থ প্রবেশ করতে পারে নাই। তো এটা কি? পানি আর তেল বা অন্য তরল পদার্থের কি একটা বৈষম্যতা। তো এই বৈষম্য ভেদ্য এমন একটা পর্দা আছে যে পর্দা দিয়ে সবাই চাইলেই প্রবেশ করতে পারে না। যেমন একটা পর্দা দিয়ে আবৃত হচ্ছে কোষ, এবং অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। অর্থাৎ অন্য কারো উপর ডিপেন্ডেন্ট কইরা কোষটাকে তাকায় থাকতে হয় না যে ও আসলে তারপর আমি নিজের প্রতিরূপটা তৈরি করতে পারবো, এমনভাবে হয় না। তো এরকম একটা সত্তাকে তিনি কোষ বলছে। কে বলছে বাবা? লুই অ্যান্ড সিকেভিস। তো এই জীবকোষটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। তো এই ভাগ করার ক্ষেত্রে মেইন যে কনসেপ্ট পাবে সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। তো নিউক্লিয়াসটা জানার আগে দেখো, আমরা এখানে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ নামে দুটা হেডলাইন দেখতে পাচ্ছি। তো এই দুইটা জানার আগে বাবা নিউক্লিয়াসটাই জেনে নিই। নিউক্লিয়াসটা বড় গুরুত্বপূর্ণ। আপনাকে চিত্রের মাধ্যমে আগে নিউক্লিয়াসটা দেখাই। দেখো, এই দেখো নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ? দেখো, এটা একটা উদ্ভিদ কোষের প্রধান অঙ্গ বাবা। উদ্ভিদ কোষে কি কি ধরনের অঙ্গ থাকে এটা এখানে দেওয়া আছে। এই দেখো, এটা হচ্ছে বাবা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের 5টা অংশ দেওয়া আছে। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, যেটা তোমার ওই দেখতেছো গোল যে ভেতরে যে গোল যে অংশটা, ওটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়ার আবরণী আছে, ক্রোমাটিন তন্তু, ওই যে পেঁচানো যে নালিকা, ওগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজম অর্থাৎ রসটা। তো এটা হচ্ছে নিউক্লিওলাস। তো এই নিউক্লিয়াসটা যদি বা 5টা অংশই বাবা একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের, তবে সেটা কি? আচ্ছা আচ্ছা, একটু বাবা। ওকে বাবা, দেখো যে এখানে কি আছে। তো নিউক্লিয়াসের এই 5টা অংশ যদি থাকে, তাহলে ওইটা কি আমরা কি বলবো? নিউক্লিয়াসটা সুগঠিত বলবো। আর যদি 5টা অংশ না থাকে, তাহলে ওটা কি? নিউক্লিয়াসটাকে সুগঠিত বলবো না। অর্থাৎ কি, ওইটা গেছে কোনোটার পর্দা নাই বা কোনোটা নিউক্লিওলাসই নেই। নিউক্লিওলাস থাকে আসলে, নিউক্লিয়ার রন্ধ্র নাই, এরকম হতে পারে, মানে সুগঠিত না। সাইটোপ্লাজম, আচ্ছা, তার আগে সাইটোপ্লাজমটা সম্পর্কে একটু জানো। দেখো, একবারে লাস্টের যে লেয়ার, ওটা হচ্ছে তোমার কোষ প্রাচীর।
দেখতে পাচ্ছ সবাই? দেখো লাস্টের যে লেয়ার এটা হচ্ছে বাবা কোষ প্রাচীর, তারপরের যে লেয়ার সেটা হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির মধ্যে কত ধরনের অঙ্গাণু দেখতে পাচ্ছ, দেখছো? তো এখানে তার মধ্যে একটা অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। তার মধ্যে একটা অঙ্গাণু কি বাবা? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ছাড়াও আরও অন্যান্য অঙ্গ আছে। তো এই কোষ ঝিল্লির মধ্যে এই যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, এগুলো আসলে কিসের মধ্যে আছে? এই জায়গাগুলোর নামটা কি বাবা কি বলে? এটা হচ্ছে সাইটোপ্লাজম। কি বলে এটাকে? সাইটোপ্লাজম বলে। তাহলে কি দাঁড়াইলো? যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলা কোষ ঝিল্লির ভেতরে যে আবদ্ধ জায়গাটা ওইটা ফিল আপ করে। তো এইটার আবার একটা নাম আছে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল টু প্রোটোপ্লাজম। বুঝা গেছে? দেখো এখন আমরা যে অঙ্গাণুগুলো আছে ওগুলো একটু দেখে নিই একসাথে। একেবারে এই যে উপরে যে এটা সেটা বা দেখাবো প্লাজমা মেমব্রেন আছে, তারপরে কি সাইটোপ্লাজমের ধাত্র মানে রস বাবা। সাইটোপ্লাজম এটার ভেতরেরটাকে কি বলছি বাবা? সাইটোপ্লাজম বলছি। তো রসটাকে কি বলবে? ধাত্র মানেই বাবা বায়োলজির ক্ষেত্রে ধাত্র মানেই রস। এটাকে বলবে সাইটোপ্লাজমের ধাত্র। দেন দেখো মসৃণ এন্ডোপ্লাজমিক চালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক চালিকা আছে, নিউক্লিয়াস, অন্তঃকোষীয় ফাঁক, এই দেখো গোলজি বস্তু বাবা, তারপরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, এই সাইডে বাবা কোষ গহ্বর আছে বড় একটা, দেখছো? প্রাণীর ক্ষেত্রে বাবা কি ডিফারেন্সটা? মাইক্রোভিলাসটা আছে, এক্সট্রা করে কি আছে? মাইক্রোভিলাস আছে। আর কি আছে বাবা? কোষ গহ্বরের একটা পার্থক্য আছে। দেখো এখানে কোষ গহ্বরটা কত বড়, বাট এখানের দিকে তাকাও কোষ গহ্বরটা ছোট। এরকম কিছু কিছু বাবা বেসিক ডিফারেন্স আছে, তাছাড়া মোটামুটি সবই সেম। যে কারণে উদ্ভিদ কোষে ওই ডিফারেন্সগুলো আসলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ থেকে আলাদা করে দেয়। তখন আমরা আগের জায়গায় ফিরে যাই। আমরা ফার্স্টে যে টপিকটা আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে আসছিলাম, বলছি যে কোষটাকে দুইটা ভাগে ভাগ করে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তো নিউক্লিয়াস কি, কয়টা উপাদান দিয়ে তৈরি, কেন এটাকে সুগঠিত বলে, কেন বলে না, ওগুলো আমরা জানছি। এখন আমরা জাস্ট আদি কোষ আর প্রকৃত কোষে যে ভাগ করছে ওইটা জাস্ট একটু বর্ণনা জানবো। তো আদি কোষ মানেই বা ফার্স্টেই বলছি নিউক্লিয়াসটা সুগঠিত না, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কোষ ইউক্যারিওটিক সেল। তো স্বাভাবিকভাবে ফার্স্টে পয়েন্ট আসবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। নিউক্লিয়াস থাকবে না মানে কি বাবা? পর্দা দিয়ে আবৃত থাকবে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। দেখো এইখানে যদি তোমার এই পর্দাটা না থাকে, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা যদি না থাকে, তাহলে কি বাবা? এটা সাইটোপ্লাজমে এই যে রসগুলো আছে, রসগুলোকে কি বলে বাবা? নিউক্লিওপ্লাজম বলে। এই নিউক্লিওপ্লাজমগুলো কি বাবা? ছড়ায় যাবে। ছড়ায় কোথায় যাবে? তো পুরো জায়গাটার নাম কি বলছি বাবা? সাইটোপ্লাজম বলছি। মানে কি সাইটোপ্লাজমে ছড়ায় যাবে। দেখো এই কথাটা এখানে বলছে যে নিউক্লিয়াস পর্দা দিয়ে আবৃত থাকে না, সাইটোপ্লাজমে ছড়ায় যাবে। কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অঙ্গাণু থাকে না। এই যে এইখানে যে চিত্রগুলো দেখাইছি বাবা, এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো কি থাকবে না আদি কোষের ক্ষেত্রে? আদি মানে কি বাবা? মানে ব্যাকডেটেড কিছু একটা। তো এগুলো থাকবে না, খুবই স্বাভাবিক। তবে একটা জিনিস বাবা থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। কি জোম বাবা? রাইবোজোম থাকবে। রাইবোজোমটা থাকবে। তো এরপরে কি? ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকবে। ডিএনএ আবার কি বাবা? তোমরা আরেকটু যখন বড় হবে তখন জানতে পারবা যে ডিএনএর মাধ্যমেই, তোমরা যদি দাদার কথা চিন্তা করো, অনেক সময় দেখবা যে তোমার দাদার সাথে তোমার বাবার মিল আছে, বা তোমার কোনো বৈশিষ্ট্য তোমার বাবার সাথে মিলে যায়। মানে একটা পর্যায়ক্রমিক একটা ধারা আছে। তো এই ধারাগুলো আসলে কেন বা মিলা যায় একজনের সাথে একজনের? ওইটা মেল কজটা হচ্ছে জিন। ওই জিন তারপর বাবা কিসের মাধ্যমে থাকে? জিনের সাথে সম্পর্কিত আরেকটা ওয়ার্ড বাবা এই ডিএনএ। এই ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে, আরএনএ থাকে না বাবা। খেয়াল করবে বাবা, ডিএনএ থাকে, আরএনএ কিন্তু থাকে না। উদাহরণটা লীলাপ সবুজ শৈল বাবা, ব্যাকটেরিয়া বাবা। দেখো খুবই সিম্পল বাবা, মানে এক নিউক্লিয়াস দিয়ে তুমি কিন্তু পুরোটা ব্যাখ্যা করে দিতে পারতেছো। আদি কোষ মানেই বাবা নিউক্লিয়াস সুগঠিত না, নিউক্লিয়াস সুগঠিত না মানেই তার পর্দা নাই, পর্দা না মানেই তার নিউক্লিয় যে বস্তু সেটা সাইটোপ্লাজমে ছড়ায় যায়। আদি কোষ মানে কি বাবা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো নাই, শুধুমাত্র কি আছে? রাইবোজোম আছে। উদাহরণ কি বাবা? নীলাভ সবুজ শৈল ব্যাকটেরিয়া। প্রকৃত কোষে কি বাবা? সব তার উল্টা, সিম্পল। নিউক্লিয়াস ঝিল্লি আছে সুগঠিত, রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। ডিএনএতে শুধুমাত্র ডিএনএ না বাবা, ডিএনএ, প্রোটিন, হিস্টোন যা আছে সবই আছে। অধিকাংশ জীবধর্মী এই ধরনের হয়। ক্লিয়ার বাবা? বুঝতে পারছো? এখন দেখো দেহকোষ আর জননকোষ কাজের ভিত্তিতে আবার দুই প্রকার। দেহকোষ আর জননকোষের কাজের ভিত্তিতে যে দুই প্রকার, এটা সম্পর্কে একটু জানি। তো দেহকোষ বহুকোষের জীবের দেহ গঠনে এই দেহকোষটা অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষটা বিভাজিত হয়, দেহের বৃদ্ধি করে বাবা। দেহের বৃদ্ধি মানে বাবা মাইটোসিস।
খুবই সহজ কথা বাবা। দেহে বৃদ্ধি মানে মাইটোসিস, আর জননকোষের ক্ষেত্রে বা মায়োসিস কথাটা আসবে। তুমি তোমার খাতায় একপাশে লেখা নাও যে দেহকোষের বৃদ্ধি ইকুয়ালস টু মাইটোসিস, জননকোষের বৃদ্ধি ইকুয়ালস টু মিয়োসিস। জননকোষের বৃদ্ধি না বাবা, এখানে কিন্তু একটা ভুল আছে। যাই হোক, এটা তুমি মানে পরবর্তী শ্রেণীতে যা জানবা, বাট জননকোষের যে বিভাজনটা ঘটে জনন মাতৃকোষের, সেটা হচ্ছে বা মিয়োসিস পদ্ধতিতে। এটা এখানে লেখছে। এখানে একটা কথা আছে বাবা, এক্স আর ওয়াই এর ফ্যাক্ট। জননকোষে যে মিয়োসিসটা কিভাবে হয় বাবা, জাইগোটটা কিভাবে গঠন করে, একটা বাবা পিতা থেকে আসে একটা ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম কি আসে? পিতার কিন্তু বাবা এক্সও আসে, ওয়াইও আসে, এটা মাথায় রাখতে হবে। আর মাতার কি আছে? এক্স এক্স। মাতার ক্ষেত্রে শুধুমাত্র এক্সটাই আসবে। তো পিতার ক্ষেত্রে যখন ওয়াই আসবে, মাতার ক্ষেত্রে তো একমাত্র এক্সই আসতে পারে। তখন পিতার ক্ষেত্রে এক্স আসলে ওটা কি বাবা এক্স এক্স হয়ে যাবে, তাহলে ওটা মেয়ে হয়ে যাবে। আর যদি ওয়াই আসে তার মানে কি এক্স ওয়াই হয়ে যাবে, তার মানে কি ছেলে হবে। তো এটা হচ্ছে পরে মিলা কি জাইগোট তৈরি হয়, দুইটা মিলা। তো এটাই বলছে এখানে, দেখো যে জাইগোটটা পরে বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহটা গঠন করে। এরপরে দেখো, আচ্ছা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে একটু কথা বলি বাবা। তোমরা যদি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দেখো, তো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে যে পিকচারগুলো বা ছবিগুলো তোমরা তুলো, তোমরা যদি S24 আলট্রা বা আইফোনের ছবিগুলো বা ক্যামেরার ভালো লেন্সের ছবিগুলো যদি তুলো, দেখো হিউজ ডিফারেন্স কিন্তু আছে। ভালো ক্লিয়ার ছবিগুলো ফেটে যাচ্ছে এমন দেখা যায়। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আর সাধারণ অণুবীক্ষণ যন্ত্র অনেকটা সেম। তুমি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে একটা কোষকে যেভাবে দেখতে পাবা, তুমি কি সাধারণ অণুবীক্ষণ যন্ত্র হিসেবে দেখতে পাবা? অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র একটু ভালো দেখতে পাবা। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ফেলায় কোষগুলোকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছে। এখন আমরা কোষের যে ওই যে আবরণগুলো আছে বা বিভিন্ন এই যে অঙ্গাণুগুলো আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো। চলো এখন দেখো, কোষ প্রাচীর বা সবচেয়ে বাইরে যে স্তরটা, ওটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে একমাত্র আছে। দেখো প্রাণী কোষে কিন্তু বাবা এটা নেই। আমরা দেখো ছবিগুলা থেকে আমরা ছবিগুলা দিয়ে আমরা মেইন কনসেপ্টটা ক্লিয়ার করবো। খুবই বাবা সহজ, খুবই সহজ। মাথা থেকে সব চিন্তা ভাবনা ঝাইরা ফেলো। দেখো জাস্ট আমরা চিত্রগুলো পড়বো, আমি যে কথাগুলো বলবো এই একটু মনে রাখবা। দেখো কোষ প্রাচীর কি উদ্ভিদে আছে, দেখতে পাচ্ছ। এটা কি বাবা প্রাণীতে আছে? প্রাণীতে কিন্তু বাবা নাই। প্রাণীতে কিন্তু বাবা এই কোষ প্রাচীরটা কিন্তু নাই। আবার দেখো প্রাণীতে মাইক্রোব্লাস্টটা দেখতে পাচ্ছ, উদ্ভিদে কিন্তু নাই। তাহলে আমি কি কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য বলতে পারি? দেখো ফার্স্ট লাইনটা ওইটাই বলছে। কোষ প্রাচীর বাবা এটা কি মৃত আর জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষেই দেখো কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীরের রাসায়নিক বেশটা জটিল। কোষ প্রাচীরটা এখানে যে ভাইটাল একটা কোড একটা লাইন, এটা বাবা দাগ দিয়ে রাখো, যেটা কোড লাইন। এটা কি দিয়ে তৈরি বাবা? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুপেরিন। এখন সবার ক্ষেত্রে তো আর সেম ভাবে হবে না। ছত্রাকের ক্ষেত্রে এটা কাইটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আবার কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোটিন, লিপিড দিয়ে তৈরি। আবার মানুষের ক্ষেত্রে কি কি দিয়ে তৈরি বলো? হ্যাঁ এই তো বাবা, মানুষের তো মানুষের তো কোষ প্রাচীরই নাই, তো কি দিয়ে তৈরি হবে? তো ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো পরের টপিকটাই যাই। দেখো প্রোটোপ্লাজম। তো তার আগে একটু এখানে বলে রাখি যে কোষ প্রাচীরের কাজটা আসলে কি। কোষ প্রাচীর আসলে কোষটাকে যেহেতু সবার বাইরে থাকে, তুমি যদি তোমার ত্বকের সাথে এটা অনেকটা তুলনা দিতে পারো। এটা কি কোষকে দৃঢ়তা প্রদান করে, আমাদের ত্বকও কিন্তু সেমই করে, আকার আকৃতিটা বজায় রাখে। এবং পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। খুবই বাবা গুরুত্বপূর্ণ একটা লাইন। প্লাজমোডেজমাটা যেটা হচ্ছে আণুবীক্ষণিক নালী, এটার মাধ্যমে সে যোগাযোগটা রক্ষা করে। আরেকটা যেটা, তুমি যদি এটাকে যে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রে ফেলায় দেখো এই কোষ প্রাচীরটাকে, এটা আবার 3টা স্তর আছে। কয়টা স্তর আছে বাবা? 3টা স্তর আছে। তো এখানে এভাবে আলোচনা করা নেই, যাই হোক আমরা ওইটা হচ্ছে পরে আলোচনা করব। এইখানে দেখো তোমাদের বইয়ে যেভাবে আছে ওইভাবে পড়ি আমরা। প্রাথমিক যে কোষ প্রাচীরটা একটা স্তর বিশিষ্ট, মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীরটা সৃষ্টি করে। ছিদ্র থাকে কূপ বলে। এগুলো আসলে দেখো গৌণ প্রাচীর বাবা, যে 3টা স্তর আমি যেটা বলছিলাম বাবা গৌণ প্রাচীরে। তো আমরা জানি কি বাবা, ফার্স্টে কি বলছি, প্রাথমিক যে প্রাচীর একটা স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীরের উপর কি জমা হবে বা কিছু রাসায়নিক দ্রব্য সৃষ্টি কি গৌণ প্রাচীর সৃষ্টি করে। গৌণ প্রাচীর এই যে 3টা স্তর, তখন বলেছে গৌণ প্রাচীর বাবা 3টা স্তর, বহিস্তর, মধ্যস্তর আর অন্তঃস্তর।
যাই হোক, এরপরে যে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তো বাবা তখন বইলাই দিছি বাবা, কিছু জেলির মতো বস্তু থাকে প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজমটা কিভাবে পড়াইছে বাবা? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইকুয়াল টু কি বাবা? প্রোটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের অনেকটা অংশ জুড়ে যেমন অঙ্গাণু আছে, আর অনেকটা অংশ জুড়ে কি বাবা? সাইটোপ্লাজমের ধাত্রর কথা বলছিলাম। ধাত্র মানে কি বাবা? রস। রসটা কি বাবা? জেলির মতো বস্তু। জেলির মতো বস্তুর কি বাবা? অর্ধ স্বচ্ছ বাবা, স্বচ্ছ না কিন্তু, অর্ধ স্বচ্ছ। এটা কি বাবা? প্রোটোপ্লাজম। এই দেখো কোষঝিল্লি দিয়ে ঘেরা প্রোটোপ্লাজম, সবকিছুই প্রোটোপ্লাজম। কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। সাইটোপ্লাজম অঙ্গাণু নিউক্লিয়াস থাকে, দেখছো? যা বলছি এখানে জাস্ট এখানে কিন্তু লেখা দিছে বাবা। এখন এখানে যে ভাইটাল লাইন বাবা, কোষঝিল্লির ক্ষেত্রে কোষঝিল্লিও কি একটা পর্দা। এটা কিছু নাম আছে বাবা, এটাকে বলে কোষঝিল্লি বা প্লাজমা বা প্লাজমা মেমব্রেন। ভাঁজটাকে বলে বাবা মাইক্রোফিলাই। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে ভাঁজটা ভেতরের দিকে ভাঁজ হয়ে উপরের দিকে কি আঙুলের মতো একটা অভিক্ষেপ কিন্তু তৈরি করছে। এটা কি বলে বাবা? মাইক্রোভিলাই বলে। আর নিচের দেখা দেখো আন্তঃকোষীয় স্থান হয়ে তৈরি হয়েছে। তো এটাই বলছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে, যে ফার্স্টে বলছিলাম বৈষম্যভেদ্য পর্দা আছে। পর্দা হয় অভিস্রবণের মাধ্যমে পানি আর খনিজ চলাচলটা নিয়ন্ত্রণ করে, পরস্পর থেকে আলাদাও কিন্তু রাখে এই কোষঝিল্লি। সাইটোপ্লাজম অঙ্গাণু কি কি আছে বাবা দেখো। এর মধ্যে আবার এটাকে কয়েকটা ভাগে ভাগ করছে, একটা ঝিল্লি যুক্ত আর ঝিল্লি ছাড়া বাবা। তো ঝিল্লি যুক্ত আর ঝিল্লি ছাড়া মানে কি? মানে পর্দা ছাড়া আর পর্দা না ছাড়া, এটাই তো। আচ্ছা, এখন দেখো তো ঝিল্লি যুক্ত কি কি আছে দেখো। মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোপ্লাস্ট মানে বাকি দুইটা নাম এমনি চলে আসবে, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। এটা আবার কিসের অংশ? প্লাস্টিডের অংশ। প্লাস্টিডকে তিনটা ভাগে ভাগ করা যায়, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি বাবা? সবুজ অংশ। ক্লোরো মানেই মনে রাখবা সবুজ। ক্লোরো মানেই কি বাবা? সবুজ, সবুজ রঙের প্লাস্টিক। ক্রোমো মানে কি বাবা? ক্রোমো মানেই মনে রাখবো অন্যান্য রঙিন যে প্লাস্টিক ওইগুলা একমাত্র সবুজ বাদে। আর লিউকো কি বাবা? লিউকো হচ্ছে কোনো রঞ্জকই থাকবে না, এটা হচ্ছে বাবা লিউকো। যাই হোক, এটা আলোচনা করবো, তার আগে বাকিগুলো একটু দেখি। দেখো কোষ মানে ঝিল্লি যুক্ত আছে গোলজি। এটা বাবা কি ঝিল্লি যুক্ত না ঝিল্লি ছাড়া? একটু দেখো তো। এটা হলো ঝিল্লি যুক্ত কিন্তু বাবা। তো ঝিল্লি যুক্ত গোলজি বডি আছে, রেটিকুলাম আছে, কোষ গহ্বর আছে, লাইসোজোম আছে। এটা মনে রাখার একটা বাবা টেকনিক তোমাদেরকে শেখাইতে চাই। দেখো, এটা মনে রাখার টেকনিক হচ্ছে বাবা, মা এরা পাগল। মা এরা পাগল। একটু সবাই একটু নোট ডাউন করে নাও বাবা। আছে মা এরা পাগল। মাতে কি বাবা? মাইটোকন্ড্রিয়া। মাতে কি? মাইটোকন্ড্রিয়া। এতে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে কি বাবা? পাগল। পাগলের লতে কি বাবা? লাইসোজোম। কতে কি বাবা? গোলগি বস্তু। কতে কি বাবা? গোলগি বস্তু। পথে কি বাবা? পাগলের পথে প্লাস্টিক। খুবই সিম্পল বাবা, মা এরা পাগল। আবার এরাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে। আবার রতে আবার রাইবোজোম ভেবো না, রাইবোজোম কিন্তু বাবা নাই, লাইসোজোম আছে। রাইবোজোম নাই কিন্তু লাইসোজোম আছে বাবা। তাহলে সহজেই নোট ডাউন করে, মা এরা পাগল, মতে মাইটোকন্ড্রিয়া, এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রতে রাইবোজোম নাই কিন্তু লাইসোজোম আছে, পাতে কি বাবা? প্লাস্টিক, গতে গোলগি বস্তু, লতে লাইসোজোম, লতে লাইসোজোম। ঠিক আছে? তো ঝিল্লিযুক্ত বস্তু যদি তুমি পারো, তাহলে ঝিল্লিবিহীন যেগুলো আছে ওগুলো এমনি হয়ে যাবে। ইউটিউব আবার একটু টেকনিকে মনে রাখতে হবে। তো ঝিল্লিবিহীন করার নামগুলো একটু দেখো। কোষ কঙ্কাল আছে, রাইবোজোম আছে, সেন্ট্রোজোম আছে। একটু একটু করে আমরা জানি আসো। দেখো প্রোটোপ্লাজম পড়ছি, কোষঝিল্লিও বাবা দেখাইছি। এই যে এইখানে আসবো, মাইটোকন্ড্রিয়া কি বাবা? মাইটোকন্ড্রিয়া মনে রাখবা যত ধরনের কোষের শক্তি নিয়ে বাবা আলোচনা হবে ওগুলো বাবা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বসন ক্রিয়ার কিছু ধাপ হয় বাবা। 4টা ধাপ আছে শ্বসন ক্রিয়ার ধাপ। এর মধ্যে শুধুমাত্র গ্লাইকোসিস নামে কিছু ধাপ আছে বাবা। এগুলো পরবর্তীতে আরো বিস্তারিত জানবা। জাস্ট মনে রাখো যে শ্বসন ক্রিয়ার 4টা ধাপ বাবা। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোষ সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিসটা একমাত্র সাইটোপ্লাজমে সংঘটিত হয়। বাকি যে 3টা ধাপ আছে মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। তো এই শ্বসন থেকে বাবা আবার হিউজ পরিমাণ কি শক্তি উৎপন্ন করা যায় এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। তো শ্বসন ক্রিয়ায় যেহেতু হিউজ পরিমাণ শক্তিটা উৎপন্ন করা যায়, তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকলে শক্তি উৎপাদন করা সম্ভব না। তাহলে কি এটা শক্তি একটা একক বা শক্তির একটা, বা এটাকে কি বলতে পারি? শক্তি উৎপাদনের একটা কেন্দ্র বলতে পারি।
তার মানে এটাকে ইংলিশে আবার এটাকে কি বলে? পাওয়ার হাউস বলে বাবা, শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে। এই যে দেখো বিভিন্ন কাজে এই শক্তিটা পরবর্তীতে খরচ করা হয়, কারণ এখানে কি শক্তিটা জমা রাখে, যখন আবার দরকার পড়ে উদ্ভিদ কোষে প্রাণী কোষে দুই ধরনের ক্ষেত্রে তো মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, তখন আবার ওই যেটা আমাদের লাগে তখন আবার মাইটোকন্ড্রিয়া থেকে এই শক্তিটা খরচ করে। দেখো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, প্রাককেন্দ্রিক কোষে তো ফার্স্টে বলছি বাবা কি থাকে, একমাত্র রাইবোজোম আছে। দেখো আবার কিছু ব্যতিক্রম আছে, এই যে ট্রাইকোমোনাস আর কি মোনোকেরমোনাস ইত্যাদি প্রোটোজোতে কি বাবা মাইটোকন্ড্রিয়াটা অনুপস্থিত। মনে রাখবো কিভাবে বাবা? পুরো ওয়ার্ডটা তো মনে রাখার উপায় নেই, সিকিউরিতে আসলে ফার্স্টে মনে রাখবা ট্রাই আর মোনো, ট্রাই আর মোনো, ট্রাই আর মোনো, দেখি মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত মানে ব্যতিক্রম। এরপরে আসো বাবা প্লাস্টিডে। আচ্ছা মাইটোকন্ড্রিয়ার আরও কিছু নাম আছে বাবা, দেখো এটাকে বলা হয় কি বায়োপ্লাস্ট বলে, বিজ্ঞানী বেন্ডা এটা আবিষ্কার করছে। দুইটা স্তর আবরণী আছে ঝিলি দেখে, এগুলো একটু দেখবা বাবা। গোলাকার বস্তু আছে অক্সিজম বলে, ক্রিস্টি বা ঝিলি দেখে এগুলো একটু দেখবা। এই যে মেইন ভাবে তোমরা চিত্র থেকে দেখবা বাবা, দেখছো? এই দেখো বাবা ঝিল্লি বাইরে বৃত্তাকার যে অণুগুলো আছে এগুলোকে বলে এটাকে কি বলে বাবা? ভাঁজটাকে যেটা আছে ওটাকে বলে বাবা ক্রিস্টি, বৃত্তাকার অণুগুলোকে বলে অক্সিজম, ম্যাট্রিক্স বা বায়োলজিতে বা ম্যাট্রিক্স মানেই ধাত্র, ধাত্র মানেই রস। তো সবগুলো উপাদানেই এই ম্যাট্রিক্সগুলো থাকে আসলে। তো চিত্রগুলো তোমাকে বোঝাই দিলাম, চিত্রগুলো আঁকবা। এই খ নম্বরে এই চিত্রটা আঁকবা, খাতায় অ্যান্সার করবা। যখন তোমাদেরকে মানে এই চিত্রগুলো দিই আসলে গ ঘ অ্যান্সারগুলো করতে হবে। প্লাস্টিক বাবা, প্লাস্টিক মানেই তোমার খাদ্যর সাথে সম্পর্কিত। মাইটোকন্ড্রিয়া যেমন শক্তির সাথে সম্পর্কিত, প্লাস্টিকটা খাদ্যের সাথে সম্পর্কিত। কে আবিষ্কার করছে? আর্নেস্ট হ্যাকেল। কত সালে? 1866। তিনটা ভাগে ভাগ করছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বলছি তখনই ক্লোরোপ্লাস্ট মানেই সবুজ, ক্রোমোপ্লাস্ট মানেই রঙিন, লিউকোপ্লাস্ট মানে কোনো ধরনের রঞ্জকই থাকবে না। ক্লোরোপ্লাস্টটা কি করে বাবা? সূর্যের আলোককে আবদ্ধ কইরা সূর্যটা কি বলে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে ফেলায়। এবং যে রূপান্তর করার অনেক কিছু ধাপ আছে, তোমাদের বই এখানে নাই, ছোট্ট করে জাস্ট রিডিং দিবা। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে কি হয় বাবা? এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে প্লাস্টিডে দেখো যে জ্যান্থোফিল আছে, ক্যারোটিন আছে, ফাইকোরিটিন আছে, ফাইকোসায়ানিন। এটা আসলে বইয়ে তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া নাই সবগুলা, ব্যাখ্যা তো যেভাবে আছে ওইভাবেই পড়ো। জ্যান্থোফিল মানে বাবা হলুদ। কোশ্চেন আসবে জ্যান্থোফিলে কি ধরনের রঞ্জক থাকে? তো জ্যান্থোফিল কার আওতাভুক্ত? কার আওতাভুক্ত? ক্রোমোপ্লাস্টের আওতাভুক্ত। বুঝতে পারছি বাবা? বুঝছো? বুঝছো বাবা? আচ্ছা দেখো, নীল কোনটাকে হলুদ কোনটাকে নীল দেখায়, এগুলো পুরো। ফাইকোসায়ানিন মানে নীল, সায়ানিন, এরিথ্রিন, 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 এরি মানে কি বাবা? লাল, লাল। সায়ানিন নীল, 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 নীল। দেখছো একটু মিল আছে, নীল, নীল। মনে রাখা পড়বা, জ্যান্থোফিল ফিল করে, হলুদটাকে ফিল করেছে, একটু মনে রেখে তোমরা পড়বা। লিউকোপ্লাস্ট মানে কি? সূর্যের আলো যেসব জায়গায় পৌঁছায় না বাবা, সেসব জায়গায় লিউকোপ্লাস্টটা দেখা যায়। খাদ্য সঞ্চয় করার প্রধান কাজ। আলো সংস্পর্শে এটা লিউকোপ্লাস্ট বা মাঝে মাঝে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত। এখন দেখো গোলজি বডি, এই দেখো বাবা চিত্রটা দেখো, কি কি আছে বাবা? সিস্টানি আছে, বৃহৎ ভেসিকল আছে, ক্ষুদ্র ভেসিকল আছে, দেখা যাচ্ছে বাবা? এই যে দেখো। তো এদের কাজ কি বাবা? এরা কি প্রোটিন সঞ্চয় করে বাবা। বিপাকীয় কাজের সাথে সম্পর্কিত এরা। গোলজি বস্তুর ওখানে দুইটা চিত্রটা খেয়াল করো, চিত্রটা কি আমরা দুইটাই দেখতে পাইছিলাম। এন্ডোপ্লাজম রেটিকুলাম দুইটা দেখতে পাইছিলাম। কোষ গহ্বর কি প্রাণী ক্ষেত্রে ছোট, উদ্ভিদের ক্ষেত্রে বড় দেখতে পাইছি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে বাবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। এই যে প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাবা আবার দুই প্রকার, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা কি বাবা? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণটা হচ্ছে বাবা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে এসিআর বলা হয়। আর একটা আছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে আরইআর বলা হয়। তো এটা একটু রিডিং দিবা। কোষ গহ্বর বাবা প্রাণীর ক্ষেত্রে অনেক বড় দেখছিলা না ছোট দেখছিলা? কোনটা বলো, বলো কমেন্ট করে জানো। প্রাণীর ক্ষেত্রে ছোট দেখছিলা নাকি উদ্ভিদের ক্ষেত্রে ছোট দেখছিলা? হ্যাঁ ওকে, দেখো যে ফাঁকা স্থানগুলো দেখা যায় ওগুলো হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে একটা বৈশিষ্ট্য, কোষ রস ধারণ করে বাবা। কোষ রসে আমিষ, শর্করা, জৈব অ্যাসিড এগুলো থাকে, পানি থাকে। ওইটাই বলছে যে ছোট বড় কোনটা লিখে দিচ্ছে লাইসোজোম বাবা। লাইসোজোম মানেই বাবা মনে রাখবে যে এটা
মানে লাইসোজোম বলতেই তুমি বুঝবা বাবা যত ধরনের অঙ্গ সেগুলোকে খায় ফেলায়। একটা কোশ্চেন এমন আছে যে লাইসোজোম নিজেই নিজেকে খায় ফেলায়, বুঝছো? নিজেই নিজেকে খায় ফেলায়, অটোফ্যাগি যেটাকে বলা হয় লাইসোজোম। জীবাণু হাত থেকে দেখো, লাইসোজোম জীবাণুকে তো মেনলি খায়। তো ওদের যখন ওই এনজাইমগুলো বের হয় তখন জীবাণু না পাইলে নিজেরা খায় ফেলাইতে পারে। দেখো এই কথাগুলো আসলে বলছে যে পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশে অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কারণ অঙ্গগুলোকে মেরে ফেলায়। খুব একটু ডেঞ্জারাস একটা জিনিস এই লাইসোজোম। পরে দেখো কোষ কঙ্কাল আছে, কঙ্কালকে দেখো বাবা অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, প্রোটিন আছে, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলার উদাহরণ। রাইবোজোম মানেই বাবা মনে রাখবা যে এটা কি করে, রাইবোজোম কি করে বাবা, প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম মানেই প্রোটিন সংশ্লেষ, রাইবোজোম মানেই প্রোটিন সংশ্লেষ, রাইবোজোম মানেই প্রোটিন সংশ্লেষ। আমার সাথে সাথে পড়ো, রাইবোজোম মানে কি বাবা, প্রোটিন সংশ্লেষ। এখানে কয়েক প্রকার উৎসেচক আছে বা প্রয়োজনীয় উৎসেচক আছে যেগুলো রাসায়নিক বিক্রিয়ার গতিটা বাড়ায় দেয়। এখন পরেরটাই যাই, সেন্ট্রোজোম বাবা। সেন্ট্রোজোম একটু দেখতে পাচ্ছ, এই যে বড় যে দাগগুলো দেখতে পাচ্ছ, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, যে তরল যে বলতে এগুলো সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার আমরা কোষ বিভাজনের ভাবে অংশ নেয়। কি করে কোষ বিভাজন অংশ নেয়? কারণ কি এটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। সেন্ট্রোজোমটা কি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, হাজারা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এরপর নিউক্লিয়াস। নিউক্লিয়াস বাবা তখনই তোমাদেরকে পড়াই দিছি, এগুলো সম্পর্কে আরেকটু দেখা নিবা। তো এটা সম্পর্কে কি করবা, দেখা নিবা। এই দেখো ক্রোমোজোম বাবা, এক্স আকৃতির ক্রোমোজোম। এক্স আকৃতির ক্রোমোজোমে এইখানে যে ব্যাখ্যাগুলো আছে সেন্ট্রোমিয়ার সম্পর্কিত আছে, এগুলো একটু দেখে নিবা। মাইক্রোটিউবিউলে যুক্ত হবে যেটাকে বলে কাইনেটোকোর, দেখবা। উদ্ভিদ টিস্যু বাবা, মানে উদ্ভিদ টিস্যুতে সরল টিস্যু আছে, জটিল টিস্যু আছে, একটি কি আছে নিস্টাবি বা ক্ষরণকারী টিস্যু, তোমাদের হয়তো এখানে নাই। ওকে, তো সরল টিস্যুগুলো 3 ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোরেনকাইমা, এক্সক্রেনকাইমা। তো প্যারেনকাইমার বাবা আবার কিছু ভাগ আছে। প্যারেনকাইমার যেখানে যে মনে করো যখন কি যখন বাবা কোষপ্রাচীরটা পাতলা আর কি সেলুলোজ দিয়ে তৈরি হবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, তখন কি বলে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদে বায়ু কুঠিযুক্ত থাকবে তাকে বলে অ্যারেনকাইমা। অ্যারেন মানে বায়ু, অ্যারেন মানে কি বায়ু, বায়ু কুঠিযুক্ত, ওটা অ্যারেনকাইমা। প্রধান কাজ ওটা একটু দেখবা, কোরেনকাইমা দেখবে, স্ক্লেরেনকাইমা ওটাও একটু দেখবা। এরপরে বাবা আমরা চলে যাই, দেখো ফাইবার বা তন্তু আছে বাবা, স্ক্লেরাইট। স্ক্লেরাইটকে কি বলে, স্টোন সেল বলে। ফাইবার বা তন্তু মানে কি বাবা, তন্তু মানে তো বোঝোই যে দুই প্রান্ত কি হবে, শুরু হবে, বোতা হইতে পারে। ওই উদাহরণগুলো মাস্ট পাবে, ইম্পর্টেন্ট। জটিল টিস্যু ক্ষেত্রে বা জাইলেম, ট্রাকিড, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের ক্ষেত্রে বাবা দেখো সেম, সিগনাল সঙ্গী কোষ, ফ্লোয়েমকাইমা, ফ্লোয়েম ফাইবার বা তন্তু। এগুলো বাবা রিডিং দিবা, হয়ে যাবে বাবা। একটু আমি তোমাদেরকে বইলা দিই। জাইলেম, জাইলেমটা কি বলে, জাইলেমটা বাবা কি করে, ও কি করে বাবা, খাদ্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে। আচ্ছা দেখো, জাইলেম প্যারেন্টকে উড প্যারেন্টকেমে বলে। এগুলো বিস্তারিত আসলে নেই, জাস্ট রিডিং করবা, খুবই সহজভাবে বুঝে যাইবা। তারপরে প্রাণী টিস্যুতে যাই। প্রাণী টিস্যুতে কি আছে বা প্রকারভেদ আছে, কয় ভাগে ভাগ করা যায় বাবা, 4 ভাগে। আপন টিস্যু, স্কোয়ামাস আপন টিস্যু, কিউবয়েডাল আপন টিস্যু, কলামনার আপন টিস্যু। এগুলো কি বাবা, এগুলো কি আবরণী টিস্যুর উদাহরণ। তারপর যদি দেখো নিচের দিকে বাবা, এগুলো একটু ব্যাখ্যা দিচ্ছে। তো যাই হোক, এগুলো তোমরা পড়া নিবা নিজেরা। যদি না বুঝো কমেন্টে জানাইবা, এই টপিকগুলো আমি তোমাদেরকে পরে বোঝাই দিব। স্নায়ু টিস্যু খুবই বাবা গুরুত্বপূর্ণ, একটা গ বা ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। দেখো স্নায়ু টিস্যু বাবা, এই যে এই নিউরন, এটাকে বলে বাবা নিউরন। স্নায়ু টিস্যু মানে কি বাবা, মস্তিষ্কের যে কোষগুলো আছে ওইটাকে বাবা নিউরন বলে। ওই নিউরনে দুইটা ভাগে বিভক্ত বাবা, মানে দুইটা অংশ আসলে, কোষ দেহ আর একটা কি বাবা, আরেকটা কি নিউরাইট, নিউরাইট বলে কোষ দেহ আর নিউরাইট। তো কোষ দেহ তো এই যে মধ্যে যে অংশগুলো আছে এটা হচ্ছে কোষ দেহ, এই যে এতটুকু দেখতে পাচ্ছ, এই যে এতটুকুটা হচ্ছে কোষ দেহ মূলত। আর বাকি যা আছে সব নিউরাইটের অন্তর্ভুক্ত। ওই কোষ দেহ থেকে বাবা দুইটা প্রলম্বিত অংশ বের হয় বাবা,
একটাকে বলা হয় ডেনড্রাইট, আর নিচের দিকে যে একটা লাইনের মতো বের হয়েছে এটা বাবা একজন। এটা কি বলে বাবা? একজন বলে। তো একজনের আবার প্রান্ত আছে, দেখো এটাকে বলে একজন প্রান্ত, আর যে ফাঁকা ফাঁকা আছে ওটা র্যানফেয়ারের পর্ব বলে। তারপরে দেখো মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এটা কি সংযোগ সাধন করে, মস্তিষ্কে তথ্য প্রেরণ করে। তারপরে অঙ্গ আর তন্ত্র আছে বাবা, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র আছে, জননতন্ত্র আছে, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরা, গ্রন্থিতন্ত্র আছে। তো পরিপাকতন্ত্রের কাজ কি বাবা? পরিপাকতন্ত্র কি করবে? খাবার হজম করবে। সাহায্য করবে কে বাবা? লালা, যেগুলো লালা রস আছে, এনজাইম আছে বাবা, বিভিন্ন ধরনের এনজাইম, যকৃত থেকে একটা রস আসবে, অগ্নাশয় থেকে আসবে, এরাই মূলত আসলে এদের সাথে সম্পর্কিত। জাস্ট খুবই বাবা নর্মাল কথাবার্তা বলছে। শ্বসনতন্ত্রের সাথে কি সম্পর্ক বাবা? নাসারন্ধ্র। এই দেখো চিত্রগুলা দেখো, শ্বসনতন্ত্র এই দেখো, এখানে যদিও নাই আসলে। যাই হোক, এই যে শ্বসনতন্ত্রের সম্পর্কিত দুইটাই এখানে দেওয়া আছে, যে শ্বাসনালী, ফুসফুস, ডায়াফ্রাম। এর সম্বন্ধে তোমরা জাস্ট এগুলো রিংগুলো এমনি বাজা। শ্বসন মানে কি বাবা? অক্সিজেন যাবে বের হবে, এটাই শ্বসন। স্নায়ুতন্ত্র এখানে পড়াই দিছি। রেচনতন্ত্র মানে কি? টয়লেট বা কি বলবো, সোজা হাগু যেটা বলো, মূত্র যেটা বলো, ওটা বের হয়ে যাবে। এটা যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বলা হয়। তারপর দেখো জননতন্ত্র। জনন মানে কি? নতুন একটা শিশু আসবে, এটাই বাবা জনন। শিশুটা কিভাবে আসবে তুমি মানে না বোঝার কিছু নাই বাবা। ত্বকতন্ত্র, বাইরে যেটা ত্বক দেখছো ওইটাই ত্বক। অন্তঃক্ষরা, গ্রন্থিতন্ত্র বাবা, দেহের ভিতরে কিছু গ্রন্থি আছে যেগুলো বাবা নালীবিহীন বাবা, এদেরকে নালী নাই, এরা সরাসরি বাবা রক্তের সাথে মিশা যায়। সরাসরি কি? রক্তের সাথে মিশা চলে যায়। এবারে কি? দূরবর্তী টার্গেট হিসেবে কাজ করে, কাছে কিনারে এরা আসলে কাজ করে না, একটু দূরে। এবং এদেরকে কি বলে বাবা জানো? এদেরকে বলে বাবা এনজাইম। এনজাইম কি বলে? না বাবা, এই যে এইখানে তোমরা প্যাচটা লাগাবে, এদেরকে কিন্তু এনজাইম বলে না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হয় সেটাকে বাবা হরমোন বলে। আবার শোনো বাবা, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা বের হয় এটাকে কি বলে? হরমোন বলে। আবার শোনো, কি বলে? হরমোন বলে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেটা বের হয়, উদাহরণগুলো পড়বা: পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আইলেটস অফ প্যানক্রিয়াস, সুপ্রেনল। অনুবীক্ষণ যন্ত্র দেখো, অনুবীক্ষণ যন্ত্র ফার্স্টেই বলছি বাবা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। যাই হোক, নিচে যে এমসিকিউগুলো আছে এগুলো পড়ে ফেলবা। এই হচ্ছে আজকের চ্যাপ্টার বাবা। এগুলো না বুঝবা কমেন্টে জানাইবা, বিস্তারিত ব্যাখ্যা পাবা পরে কমেন্টের মাধ্যমে জানাই দেবে যেটা বুঝছো নাই। এই যে পার্টগুলো একটু দেখে নিবা, এখান থেকে কোশ্চেন আসে না, এমসিকিউ ক্ষেত্রে খুব একটা আসছে না, তাও একটু দেখে নিও। আর যেগুলো না বুঝবা আমাকে জানাইবা বিস্তারিত, আমি তোমাদেরকে আবার ওটার সম্পর্কে বলে দেবো। ওকে, আল্লাহ হাফেজ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও বা আরও যদি বিস্তারিত কোনো ব্যাখ্যা চাও খুব সহজে পাওয়া যাবা। ওকে, আল্লাহ হাফেজ।